ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং এই লকডাউন পরিস্থিতিতে আমাদের দেওয়া ক্লাসগুলো ঠিকঠাকভাবে করছো। আজকে দেখো, তোমাদের যে জায়গাতে এর পূর্বের ক্লাসে আমরা শুরু করেছিলাম যে ধারক ও ধারকের মূলনীতি, সেখানে আমরা ধারক সম্বন্ধীয় বিভিন্ন বিষয়, যে ধারক কিভাবে গঠন করা হয়, আদর্শ ধারক কি, ধারকের চার্জিং কি, ডিসচার্জিং কি, ধারকের বিভব বলতে কি বোঝা হয়, ধারকের ধারকত্ব বলতে কি বোঝায়, আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, অর্থাৎ দেখেছিলাম যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে কেমন হয়, জলের ক্ষেত্রে কেমন হয়, কাঁচের ক্ষেত্রে কেমন হয়। এই রিলেটেড পড়াগুলো এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব গণনা। বিভিন্ন ধরনের ধারকের ধারকত্ব গণনা করব, সেখানে স্পেশাল সবচাইতে ভালো যেটা আমাদের পরীক্ষায় দেওয়ার মতো সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব গণনা। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব গণনা। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব গণনা করব। তাহলে সমান্তরাল পাত ধারক কি? বলা হচ্ছে দুটো সদৃশ ধাতব পাতকে পরস্পরের কাছাকাছি সমান্তরাল ভাবে রেখে যে ধারক গঠন করা হয় তাকে বলা হয় সমান্তরাল পাত ধারক। সেই সমান্তরাল পাত ধারকে মিডিয়াম হিসাবে আমরা বায়ু কিংবা শূন্যস্থান কিংবা কাঁচ কিংবা প্যারাফিনের যে কোনো পরাবিদ্যুৎ প্রবেশ করিয়ে দিতে পারি। তাহলে ধরি যে এরকম একটা সমান্তরাল পাত ধারক, যার দুটো পাত, একটা হচ্ছে এ আর বি। এ পাতটাকে কোনো একটা তড়িৎ উৎস সঙ্গে যুক্ত করে দিলাম, আর অপর পাত বিটাকে কি করে দিলাম ভূসংলগ্ন আর্থিং করে দেওয়া হলো। এখন কিউ আধানকে যদি এখান থেকে সোর্স থেকে যদি একটা চার্জ এসে এখানে জমা হয়, ধরে নাও যে অন্তরিত পাতটাকে ধনাত্মক আধানে আহিত করলাম, অর্থাৎ এ পাতে +2 পরিমাণ আধান গেল। এবার ডিউ টু ইন্ডাকশন অর্থাৎ আবেশের দরুন তার সামনের প্লেটে নেগেটিভ আধান সামনে, বিপরীত আধান এবং দূরতম প্রান্তে কি হবে সম প্রকৃতির আধান তৈরি হবে। এবার আমরা জানি এটা হচ্ছে বাউন্ড চার্জ আর এটা হচ্ছে ফ্রি চার্জ। যখন আর্কটেপ করা হবে তখন কি হবে, ফ্রি চার্জটা ভূসংলগ্নকরণ হয়ে যাবে, তখন সেই চার্জ ভূসংলগ্ন অর্থাৎ পৃথিবীতে চলে যাবে। প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে যে এই পাতটা কি হয় আর্থ থেকে ইলেকট্রনকে ইনভাইট করে, এবার সেই ইলেকট্রনগুলো এসে এই আধানগুলোকে কি করে প্রশমিত করে দেয়। এখান থেকে একটা কোশ্চেন হয় যে ধারকের আধানটা পাতের বাইরে থাকে না কোনো এক প্লেটের বাইরে থাকে না মধ্যবর্তী স্থানে থাকে। উত্তরটা হচ্ছে পাতের মধ্যবর্তী স্থানে আধান থাকে। তাহলে বললাম যে মনে করি একটি সমান্তরাল পাত ধারকের এ হলো অন্তরিত পাত, বি হলো ভূসংলগ্ন পাত, প্রতি পাতের ক্ষেত্রফল বলছি আলফা এবং এদের মধ্যবর্তী একটা ডিসটেন্স আছে সেটা বলছি ডি। এবার এ পাতকে +q আধানে যদি আহিত করা হয় তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কি হবে q বাই আলফা, তলমাত্রিক ঘনত্ব। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা জিনিস আমরা স্পেশাল হিসাবে এখানে ধরে নেব যে এই পাত ধারকের যে দৈর্ঘ্য এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তুলনায় তাদের মধ্যবর্তী ডিসটেন্স ডিটা যদি খুবই ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে এদের মধ্যবর্তী স্থানে যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করবে সেটাকে আমরা সুষম ধরে নিতে পারবো, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। প্রান্তের দিকে কিছুটা ইলেকট্রিক ফিল্ড কি হয় অসম হয়, কিন্তু সেটা পাতের
দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের তুলনায় মধ্যবর্তী ডিসটেন্স ক্ষুদ্র হয় বলে ওটাকে নগণ্য করা চলে। এবার সবসময় এদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ইলেকট্রিক ফিল্ড, তার যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে সেটা হচ্ছে ইউনিফর্ম, অর্থাৎ সুষম ইলেকট্রিক ফিল্ড। এই পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে প্রথমে আমরা ধারকত্ব C সমান জানি Q বাই V। এবার Q জানি, কিন্তু আমাদের Vটা জানতে হবে। V জানতে হলে আমাদের কি কি জানতে হবে দেখি এখানে, যে প্রথমে ইলেকট্রিক ফিল্ড জানতে হবে। ইলেকট্রিক ফিল্ড যদি জানি, আমরা জানি dV বাই dx, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড আর ডিসটেন্স যদি জানা থাকে তাহলে সেখান থেকে V ক্যালকুলেট করতে পারবো আমরা। তো এখন দেখি যে Eটা কত। তাহলে প্রথমে আমরা প্লাস Q আধানের জন্য A পাতে প্লাস Q আধানের জন্য তড়িৎ প্রাবল্য, সেটা বলছি আমি E1। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা যদি K হয় তাহলে আমরা E সমান লিখতে পারবো সিগমা বাই 2 এপসাইলন নট, 2K এপসাইলন নট। এবার এই ইলেকট্রিক ফিল্ডের একটা ডিরেকশন হবে। এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা সর্বদা এখন কিন্তু AB অভিমুখী। এটা আমরা পড়েছিলাম চ্যাপ্টারে, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে, যে সবসময় বলেছিলাম যে উৎস আধান যদি ধনাত্মক হয় তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হয় আধান থেকে দূরের দিকে, আর উৎস আধান যদি ঋণাত্মক হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা হয় আধানের দিকে। কিংবা আমি কোটেশন আকারে মনে রাখতে বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র সবসময় বেশি আধান না, প্রাবল্য সবসময় বেশি আধান থেকে কম আধানের দিকে হয়। তাহলে এটা পজিটিভ আধান, বেশি আধান রয়েছে, এখানে কম আধান রয়েছে বলে এই দিকে ডিরেকশন হলো। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবার বি পাতে মাইনাস কিউ আধানের জন্য তড়িৎ প্রাবল্য E2 সমান আবার সিগমা বাই 2K এপসাইলন নট। এটা কিন্তু ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে না, তড়িৎ ক্ষেত্র জনিত বল বা ইলেকট্রিক ফিল্ডের ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে না। এই তড়িৎ ক্ষেত্র E2 ও কি হবে, এখানে AB অভিমুখী হবে, AB অভিমুখী। কেন AB অভিমুখী হবে ব্যাপারটা দেখো, যে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মানে জানি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এখন এখানে বি পাতে নেগেটিভ চার্জ রয়েছে, মাইনাস চার্জ, আর সেখানে ইউনিট চার্জ যদি রাখা হয়, ইউনিট চার্জটা ধনাত্মক আধানটা অবশ্যই এই মাইনাস চার্জ থেকে বেশি বলে তড়িৎ প্রাবল্যটা কি হবে, আবার এবি অভিমুখী হবে, এই অভিমুখে কাজ করবে। তাহলে মোট তড়িৎ প্রাবল্য বের করি, অর্থাৎ অতএব মোট তড়িৎ প্রাবল্য মোট তড়িৎ প্রাবল্য দেখব E সমান E1 প্লাস E2। তবে দেখো এখান থেকে 2 এপসাইলন নট লসাগু 2 কেটে যাবে, তার মানে সিগমা বাই কি হবে, সিগমা বাই K এপসাইলন নট। এটা কি হবে, AB অভিমুখী, নেটটা কি করবে, AB অভিমুখে কাজ করবে, তাই তো। এবার আমরা বিভব পার্থক্য, পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য যদি V হয়, পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য V হলে এই V সমান বিভব পার্থক্য সমান আমরা জানি একক ধনাত্মক আধানকে বি পাত থেকে এ পাতে আনার জন্য মোট কৃত কার্য। একক ধনাত্মক আধানকে বি পাত থেকে এ পাতে আনার জন্য কৃতকার্য। তাহলে
কৃতকার্য সমান আমরা জানি বল ইনটু সরণ ডিসটেন্স। এবার একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল ইনটু তাদের মধ্যে সরণ। অতএব একক ধনাত্মক আধানের উপর তো আধানের উপর ক্রিয়াশীল বল ইনটু দূরত্ব, এটাই তো কৃতকার্য সরণ। একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলটা হচ্ছে কি ই ইনটু তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি। এবার ই সমান কত আমরা বের করে দেখেছি সিগমা বাই কে এপসাইলন নট ইনটু ডি। তাহলে ভি বের করে নিলাম। এবার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান কি লিখতে পারি কিউ বাই ভি। এবারে দেখো কিউ, এখান থেকে যদি কিউ বের করি কিউ সমান কি সিগমা ইনটু আলফা, সিগমা ইনটু আলফা। ভি এর ভ্যালু কত, এই যে সিগমা ডি, সিগমা ডি বাই কে এপসাইলন নট। এটাকে যদি উপরে উঠে এই সিগমা আর সিগমা ক্যান্সেল, তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে কে এপসাইলন নট আলফা বাই ডি। এই হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালাটা আমাদের নির্ণয় করলাম যে সি সমান হচ্ছে কে এপসাইলন নট আলফা বাই ডি, যেখানে কে হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, আলফা হলো যে কোনো পাতের ক্ষেত্রফল, ডি হলো তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন এখান থেকে যদি আমি এটাকে যদি সিজিএস ইউনিটে কনভার্ট করি, সিজিএস ইউনিট সিজিএস, তাহলে সি সমান কি হয়ে যাবে এপসাইলন নট কে 4 পাই দ্বারা প্রতিস্থাপন করব না 1/4 পাই দ্বারা, তাহলে কি হবে কে আলফা বাই 4 পাই ডি। এখন যদি কে ইকুয়াল শূন্য স্থান হয়, কে ইকুয়াল টু 1 হবে, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি 1 হয়, তাহলে সি সমান কি হবে শুধু যে এপসাইলন নট আলফা বাই ডি। এই যে ধারকত্বের রাশিমালা থেকে আমাদের বিভিন্ন কোশ্চেন, সহজ যদি প্রশ্নে কোশ্চেন হয় তাহলে এরকম জিজ্ঞেস করতে পারে যে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো, জাস্ট 3 নম্বর এটা করে দিলাম, কিংবা 2 নম্বরের কোশ্চেনে দিতে পারে। এখন এখান থেকে বিভিন্ন ভাবে প্রবলেম সেট করবে। প্রবলেম সেট কি, হয়তো বলে দিল সমান্তরাল পাত ধারকের এরিয়া ডবল করে দেওয়া হলো, তাহলে ধারকত্ব কি হবে ডবল হয়ে যাচ্ছে। দেখা গেল বললো যে পাতদ্বয়ের মধ্যবর্তী ডিসটেন্স ডবল করে দেওয়া হলো, ধারকত্বের কি চেঞ্জ হবে, সেক্ষেত্রে কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। হয়তো একই সঙ্গে বললো যে এরিয়া এবং এরিয়া ডবল এবং ডিসটেন্সও ডবল করে দেওয়া হলো, ধারকত্বের কি পরিবর্তন ঘটবে। দেখো এরিয়া ডবল, এটাও যদি ডবল করে দিই তাহলে 2 2 কেটে যাবে, তার মানে কি হয়ে যাবে ধারকত্বের কোনো পরিবর্তন হবে না। এরকম অসংখ্য কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে। এবার এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা থেকেই একটা জিনিস বুঝতে পারছি, মাঝে মধ্যে কোশ্চেন দেই যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। তাহলে নম্বরে 1 দেখতে পাচ্ছি এখানে যে পাতের ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল দেখতে পাচ্ছি যে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল যদি বাড়ানো হয় ধারকত্ব বেড়ে যাবে, ক্ষেত্রফল কমলে ধারকত্ব কমে যাবে। 2 নম্বর আমরা কি যে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে দেখতে পাচ্ছি আমরা এর সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে পাতদ্বয়ের ডিসটেন্স যদি বাড়িয়ে দিই ধারকত্ব কমে যাবে, ডিসটেন্স কমালে ধারকত্ব বেড়ে যাবে। এবার কে রয়েছে, তাহলে পারিপার্শ্বিক মাধ্যম কিংবা মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি যদি বদলে যায় সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বদলে যাবে। কাঁচ নিলে একরকম ধারকত্ব হবে, কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান একরকম, প্যারাফিন নিলে একরকম, অভ্র নিলে আর একরকম হবে। তাই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব মাধ্যমের প্রকৃতির উপরে ডিপেন্ড করে। এবার এখান থেকে আরো ভেতরে যদি আমরা ভেতরের কোশ্চেন যদি আলোচনা করি, বিশেষ করে কম্পিটিশন এক্সাম রিলেটেড জায়গাগুলো দেখি। এখন এই সমান্তরাল পাত ধারক যদি n সংখ্যক পাতকে যদি ধরে নাও, এইভাবে n সংখ্যক পাতকে যদি একই রকম n সংখ্যক পাতকে যদি যুক্ত করা হয়,
তবে সেক্ষেত্রে ধারকত্ব সি এর রাশিমালা কি হবে? দেখো, দুটো ধারক দিয়ে আমরা দেখেছিলাম দুটো পাত দিয়ে কটা ধারক গঠন হয়েছিল? একটা। তাহলে তিনটে পাত দিয়ে কটা গঠন হবে? দুটো। পাঁচটা দিয়ে চারটা, সবসময় একটা কম হবে। তাহলে n সংখ্যক যদি পাত থাকে তাহলে কটা ধারক গঠন হবে? n মাইনাস একটা। সেক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব c সমান হয়ে যাবে n মাইনাস 1 k এপসাইলন নট আলফা বাই ডি। অর্থাৎ সদৃশ কিংবা একই রকম n সংখ্যক পাতকে যুক্ত করা হলে ধারকত্ব c সমান হবে n মাইনাস 1 k আলফা বাই k এপসাইলন নট আলফা বাই ডি। এবার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা জয়েন্ট রিলেটেড, যে মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের ধ্রুবক বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের ধারকত্ব গণনা করব। যে মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, মিশ্র পরাবৈদ্যুতিক যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ধারকত্ব গণনা করব। মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুব বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এক্ষেত্রে গণনা করব। কি করব? যে এখন একটাই পরাবৈদ্যুত ছিল এর আগে কে, এখন যদি মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক হয়, ধরে নাও কোন একটা সমান্তরাল পাতে ধারকে এ হচ্ছে অন্তরিত পাত, বি হলো ভূসংলগ্ন পাত, এটাকে অন্য তড়িৎ উৎসের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। এবার এদের মাঝে যদি টি বেধের এবং এপসাইলন 2 তড়িৎ ভেদ্যতা সম্পন্ন একটা মিডিয়াম প্রবেশ করিয়ে দেওয়া হয় এরকম ভাবে এতটুকুর মধ্যে প্রবেশ করি, তাহলে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় আর এতটুকু যদি টি হয়, টি বেদ, তাহলে এতটুকুর একটা ডিসটেন্স হবে, সেটা হচ্ছে ডি মাইনাস টি। তার মানে এই মিডিয়ামে এখানে কোন একটা আলাদা মিডিয়াম রয়েছে এতটুকুতে, এতটুকু মিডিয়ামে পরাবৈদ্যুতিক ধ্রুবক আমি ধরে নিলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক k1 আর এটা ধরে নিলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে k2। তাহলে এই ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হবে? তাহলে একই রকম বলবো যে মনে করি একটি সমান্তরাল পাত ধারকের এ হলো তড়িতাহিত পাত, বি হলো অন্তরিত পাত, না এ হলো তড়িতাহিত বা অন্তরিত পাত, বি হলো ভূসংলগ্ন পাত, প্রতি পাতের এরিয়া হচ্ছে আলফা, তাদের মধ্যবর্তী ডিসটেন্স হলো ডি। এখন সমান্তরাল পাত ধারকের মধ্যে টি বেদের এপসাইলন 2 তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট কিংবা k2 পরাবৈদ্যুতিক ধ্রুব বিশিষ্ট একটা ফলক প্রবেশ করিয়ে দেওয়া হলো। এর ফলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হবে আমরা গণনা করব। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো যে একই রকম ভাবে এ পাতের জন্য তড়িৎ প্রাবল্য E1 সমান আমরা কি লিখতে পারবো? E1 আমরা জানি সিগমা বাই 2 এপসাইলন নট, তার সিগমা বাই 2 k বলতে এর পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি k1 হয় আর এটা যদি k2 হয় তাহলে 2 k1 এপসাইলন নট হবে। আবার বি পাতের জন্য তড়িৎ প্রাবল্য E2 সমান কত হবে? সিগমা বাই 2 k2 এপসাইলন নট। এদের অভিমুখটা কি হবে? যেহেতু এবি অভিমুখী হবে, তাহলে এবার যদি বিভব পার্থক্য, পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য, পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য, বিভব ভি সমান E1 এর ধরুন একটা ডিসটেন্স রয়েছে, অর্থাৎ E1 কিছু একক আধানের উপর ক্রিয়াশীল বল ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, ডিসটেন্স হচ্ছে d মাইনাস t, এটা হচ্ছে কি E2,
ডিসটেন্স হচ্ছে কত টি। এবার ভ্যালুগুলো যদি বসাই E1 এর ভ্যালু কত সিগমা বাই 2k1 এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস E2 হচ্ছে সিগমা বাই 2k2 এপসাইলন নট ইনটু টি। এখান থেকে দেখো কি কমন আসছে দেখো তো সিগমা কমন 2 এপসাইলন নট কমন, তাহলে পড়ে থাকছে কি দেখো টি মাইনাস না ডি মাইনাস টি বাই k1 প্লাস এখানে থাকছে কি যে টি বাই k2। এই হলো বিভব পার্থক্য ভি এর ইকুয়েশন। এবার সমান্তরাল ধারকের ধারকত্ব c সমান আমরা কি জানি q বাই ভি। q সমান হচ্ছে সিগমা ইনটু আলফা, ভি এর ভ্যালু হচ্ছে সিগমা বাই এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে অ্যাকচুয়ালি কোন একটা পাতের দরুন, এবার ডবল পাতের দরুন তাহলে এটা কি হবে 2টা থাকবে না, এই 2 থাকবে না, 2 থাকবে না, 2 থাকবে না, তাহলে সিগমা বাই এপসাইলন নট কমন হলো, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে সিগমা বাই এপসাইলন নট ইনটু কি হয়ে যাচ্ছে ডি মাইনাস টি বাই k1 প্লাস কি থাকছে টি বাই k2। এবারে দেখো সিগমা সিগমা ক্যান্সেল, এপসাইলন উপরে উঠে যাচ্ছে, তাহলে এপসাইলন নট আলফা বাই কত আসছে আলফা বাই ডি মাইনাস টি বাই k1 প্লাস টি বাই k2। এবার এখানে আমরা বিভিন্ন কেস অ্যাপ্লাই করব, যে মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব c সমান আমরা পেলাম এপসাইলন নট আলফা বাই কত আসছে ডি মাইনাস টি বাই k1 প্লাস কত আসছে টি বাই k2। এখন স্পেশাল কেস হিসাবে আমরা যদি এরকম ধরে নিই যে এটা যদি আমরা শূন্য স্থান হয়, ধরে নিয়ে তোমাদের বইয়ে যে ভাবে ধরেছে যে k1 সমান 1 আর k2 সমান যদি k ধরে নিই, যদি k1 ইকুয়ালস টু 1 অর্থাৎ শূন্য স্থান বা বায়ু ধরে নিই, এটা বায়ু, আর k2 সমান যদি k ধরি, তাহলে কি রিলেশন থাকছে দেখো তো c ইকুয়ালস টু এপসাইলন নট আলফা বাই ডি মাইনাস টি, এটা তো 1 হয়ে গেছে, প্লাস কি হয়ে গেছে টি বাই কে। এবারে দেখো এপসাইলন নট আলফা বাই এখানে ডি থাকলো, মাইনাস কমন নিচ্ছি, মানে টি মাইনাস টি বাই কি থাকছে কে। এই রিলেশনটা আমরা আলোচনা করব। এই যে দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দেখো 1 নাম্বার আলোচনা, এইটুকু দেখো যে টি মাইনাস টি বাই কে, দেখো এটা যেহেতু একটা ধনাত্মক কোয়ান্টিটি পজিটিভ কোয়ান্টিটি, তার মানে হরের ভ্যালুটা আলটিমেট কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে, তার মানে ধারকত্ব কি হয়ে যাবে বেড়ে যাবে, ধারকত্ব বেড়ে যাবে। তার মানে কোন একটা সমান্তরাল পাত ধারকের মধ্যে যদি মিশ্র পরাবিদ্যুৎ প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে পাত ধারকের ধারকত্ব বেড়ে যাবে। 2 নম্বর যে অর্থাৎ দেখতে পাচ্ছি পাতদ্বয়ের মধ্যবর্তী ডিসটেন্সটা কি হচ্ছে প্রকৃতপক্ষে টি মাইনাস টি বাই কে পরিমাণ কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে, অর্থাৎ সমান্তরাল পাত ধারকের ধারকত্বটা কত হবে যে টি এত ডি ডিসটেন্সে যা হতো এখন ডি থেকে এত টি মাইনাস টি বাই কে বিয়োগ করলে তার সমান হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে অর্থাৎ যে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে দূরত্বটা কমে যাচ্ছে প্রকৃতপক্ষে। এবার যদি সমান্তরাল পাত ধারকের ধারকত্বটা যদি সেম রাখতে হয় তাহলে কি হতে হবে দূরত্বটা বাড়াতে হবে, যতটুকু দূরত্ব বাড়াতে হবে সেই দূরত্বটা যদি x ধরি x সমান কি হবে t মাইনাস t বাই k, এত পরিমাণ ডিসটেন্স যদি বাড়িয়ে দিই তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্বটা পূর্বের ধারকত্বের সমান হয়ে যাবে। এবার এখন আমি দুটো দেখি মিশ্র পরাবিদ্যুৎ দুটো করেছিলাম, এখন যদি আমি 3 নাম্বার কেস অ্যাপ্লাই করি 4 নাম্বার কেস অ্যাপ্লাই করি যে এখানে ধরে নাও যে t1, t2, t3 tn বেদে এবং
K1, K2, K3, Kn পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট n সংখ্যক মাধ্যম সমান্তরাল পাত ধারকের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। তবে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হবে, তখন c সমান কি হয়ে যাবে, যে এখানে রাশিমালা কি ছিল, এপসাইলন নট আলফা বাই, এই যে দেখো ডিসটেন্স গুলো কি পাচ্ছি, এই যে d বাই t বাই k হয়েছিল, তো এইরকম ভাবে তাহলে t1 বেদের হলে t1 বাই k1 প্লাস কি হয়ে যাবে t2 বাই k2 প্লাস এরকম চলতে থাকবে কত tn বাই an। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন ফর্ম না ম্যাথমেটিক্স দিয়ে লিখতে চাই সহজ করে, তাহলে এপসাইলন নট আলফা বাই কি হয়ে যাবে সাম অফ কি হয়ে যাবে tn বাই kn, এখানে n রান করবে 1 থেকে n পর্যন্ত। এটা হয়ে যাবে মিশ্র না t1 t2 t3 tn বেদে অসংখ্য n সংখ্যক ফলক যাতে পরাবৈদ্যুতিক ধ্রুবক যথাক্রমে k1 k2 k3 kn যদি প্রবেশ করিয়ে দেওয়া হয়, তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা হবে। এই হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের বিষয় নিয়ে আলোচনা করা। এরপরে আরেকটা পয়েন্ট আমাদের আছে, সেটা হচ্ছে কি শক্তি ঘনত্ব, যে তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব। তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব কোন একটা সমান্তরাল পাত ধারক নিলাম ধরেন এইভাবে, এটা অ্যাকচুয়ালি সমান্তরাল পাত ধারকটার ক্ষেত্রে এদের মধ্যবর্তী একটা ডিসটেন্স আছে, সেটা হচ্ছে d। প্রতি পাতের ক্ষেত্রফল যদি আলফা হয়, তাহলে তার আয়তন v সমান কি হবে এরিয়া ইনটু d। এবার সমান্তরাল পাত ধারকে a এবং b এই দুই পাতের মধ্যবর্তী ডিসটেন্সটা বলছি d এবং বিভব পার্থক্যটা যদি v হয়, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড E সমান কি জানি v বাই d। এখান থেকে যদি v লিখি তাহলে v সমান কি হবে E ইনটু d। এবারে দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যদি c হয়, তাহলে c সমান আমরা জানি k এপসাইলন নট আলফা বাই d, k এপসাইলন নট আলফা বাই d। এবার k এপসাইলন নট আলফা বাই d, এটা যদি শূন্য স্থান হয় তাহলে কি হয়ে যাবে এপসাইলন নট আলফা বাই d, মানে k ইকুয়ালস টু কি হয়ে যাবে 1 শূন্য স্থানের ক্ষেত্রে। এবার ধারকত্ব c, দুই পাতের বিভব পার্থক্য b যদি হয়, তাহলে আহিত ধারকের সঞ্চিত শক্তি u সমান হচ্ছে হাফ, আমরা জানি cv স্কয়ার, তাহলে হাফ c এর ভ্যালু কত এপসাইলন নট আলফা বাই d, v এর ভ্যালু কত ed, তার মানে e স্কয়ার d স্কয়ার, তার মানে একবার ক্যান্সেল হয়ে যায়, তার মানে পড়ে থাকছে কি দেখো তো হাফ এপসাইলন নট e স্কয়ার আলফা ইনটু d পড়ে থাকছে। এবার একক আয়তনে শক্তি ঘনত্ব যদি বের করি, তার মানে ক্যাপিটাল ইউ কে যদি আমরা আলফা ডি দিয়ে যদি ভাগ করি আয়তন দিয়ে, তাহলে একক আয়তনে শক্তি ঘনত্ব স্মল ইউ সমান কি হচ্ছে দেখো, এখানে দেখো হাফ এপসাইলন নট ই স্কয়ার আলফা ডি বাই কি করব আলফা ডি ক্যান্সেল, তাহলে কি থাকলো হাফ এপসাইলন নট ই স্কয়ার। তাহলে তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব ইউ সমান কত পেলাম হাফ এপসাইলন নট ই স্কয়ার। এটা খুব বিখ্যাত রিলেশন। চৌম্বক ক্ষেত্রে যেটা হয়ে যাবে শক্তি ঘনত্ব, সেটা হবে b স্কয়ার বাই 2 মিউ নট, এরকম হয়ে যাবে। তাহলে এই যে শক্তি ঘনত্ব একক আয়তনে, অর্থাৎ কোন আহিত ধারকের কোন বিন্দু চারপাশে একক আয়তনে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হয় শক্তি ঘনত্ব। এই শক্তি ঘনত্বের এই রাশিমালাটা কেবলমাত্র সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, যে কোনো তড়িৎ ক্ষেত্রে জনিত একটা জেনারেল ইকুয়েশন, সেখানে তড়িৎ ক্ষেত্র জনিত সঞ্চিত শক্তি ইউ সমান হবে হাফ এপসাইলন নট ই স্কয়ার। এবার শক্তি ঘনত্ব এর ডাইমেনশন ইউনিট দেখব, শক্তি ঘনত্ব এর যদি ইউনিট বের করি, শক্তি ঘনত্বের ইউনিট কি হবে, তার মানে এনার্জি মানে শক্তি বাই কি
ঘনত্ব, শক্তি বাই আয়তন, একক আয়তনে। তাহলে শক্তির এসআই একক হচ্ছে জুল, আয়তনের হচ্ছে মিটার কিউব। তার মানে কি হয়ে যাবে, জুল ইনটু মিটার টু দ্য পাওয়ার -3। সিজিএস এ যদি করি তাহলে এটা হবে আর, আর এটা কি হবে সেমি কিউব। তার মানে কি হবে আর ইনটু সেমি টু দ্য পাওয়ার -3। এবার ডাইমেনশন যদি বের করি, শক্তি ঘনত্বের ডাইমেনশন, তাহলে ডাইমেনশন সমান কি হয়ে যাবে, শক্তি ডাইমেনশন আমরা জানি কার্যের ডাইমেনশনের অনুরূপ ml²t-2। এবার আয়তনের ডাইমেনশন হচ্ছে l কিউব। তাহলে দুবার এটা কি কেটে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে m l-1 t-2। এটা হচ্ছে শক্তি ঘনত্বের ডাইমেনশন। মাঝে মধ্যে জিজ্ঞেস করতে পারে তোমাকে। শক্তি ঘনত্ব কি বললাম, যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুর চারপাশে একক আয়তনে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হয় শক্তি ঘনত্ব। তাহলে আমরা আজকের ক্লাসে দেখলাম সমান্তরাল পাত ধারকের ধারকত্ব গণনা করলাম, কে এপসাইলন নট আলফা বাই ডি। কার কার উপরে ধারকত্বটা সমান্তরাল পাত ধারকে নির্ভর করে দেখলাম। এর সংখ্যককে যদি একই রকম পাতকে যুক্ত করা হয় তবে সেই ক্ষেত্রে রাশিমালা কি হবে, মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কেমন হবে, 3-4টা কেস করালাম। আর তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি রাশিমালা নির্ণয় করলাম, তার ইউনিট বের করলাম, একক বের করলাম, ইউনিট, ডাইমেনশন, এই সমস্ত জিনিসগুলো করা হলো। ভালো করে ক্লাসটা দেখে নেবে। পরের দিন আমরা খুব ইম্পর্টেন্ট টপিক শুরু করব, সেটা হচ্ছে ধারকের সমবায়, যেটা থেকে মাঝে মধ্যে প্রতি সালেই কিংবা একবার বাদ দিলে পরের সালে কোশ্চিন দিতে হয়। ওই রিলেটেড পরের ক্লাসটা করব। তাহলে আজকের ক্লাসগুলো ঠিকঠাকভাবে তোমরা দেখে নিবে, এটাই আমরা আশা করছি। থ্যাংক ইউ।